আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 7 নিয়ে একটু আলোচনা করব। আমরা অনার্স ফার্স্ট ইয়ারে এক চলক বিশিষ্ট ফাংশনের কিভাবে চরম মান নির্ণয় করা যায় সেটা শিখে এসেছি। আজকে আমরা দেখব একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান, অর্থাৎ 2 চলক বা 3 চলক থাকলে কিভাবে চরম মান নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। 2 চলক বিশিষ্ট f(x,y) ফাংশনের চূড়ান্ত মান বা চরম মান নির্ণয়ের কার্যপদ্ধতি। তোমরা যদি কার্যপদ্ধতিটা খুব ভালোভাবে আয়ত্তে রাখতে পারো, দেখবে যে এই অনুশীলনী অঙ্কগুলো আমি ঠিক যেভাবে স্টেপগুলো লিখেছি সেই স্টেপ অনুযায়ী তোমাদের প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে, যদি তোমরা সঠিকভাবে ক্যালকুলেশনগুলো করতে পারো। তাহলে 1 নম্বর স্টেপ f(x) এবং f(y) নির্ণয় করব, অর্থাৎ প্রদত্ত ফাংশনটাকে আমরা x এবং y সাপেক্ষে আংশিক অন্তরীকরণ নির্ণয় করব। এরপরে আমরা f(x) কে আবার x এর সাপেক্ষে, অর্থাৎ x এর সাপেক্ষে দ্বিতীয় অন্তরীকরণ নির্ণয় করব এবং সেটাকে r দ্বারা প্রকাশ করব। f(x) কে y সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, সেটাকে আমরা h দ্বারা প্রকাশ করব। এবং f(y) কে আবার y সাপেক্ষে অন্তরীকরণ করব, অর্থাৎ y সাপেক্ষে দ্বিতীয় অন্তরীকরণ মানে আংশিক অন্তরীকরণ নির্ণয় করব, সেটাকে আমরা t দ্বারা প্রকাশ করব। এই ফার্স্টটি আংশিক অন্তরীকরণ আমরা প্রথমে নির্ণয় করব। এবারে যাব আমরা দ্বিতীয় স্টেপে। 2 চলক বিশিষ্ট f(x,y) ফাংশনের চরম মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত লিখব। f(x) = 0, f(y) = 0, অর্থাৎ ফাংশনটিকে x এবং y সাপেক্ষে একবার অন্তরীকরণ করে আংশিক অন্তরীকরণ করে যা পাবো সেটাকে আমরা 0 ধরে নিব। যে দুটা সমীকরণ পাবো আমাদের কাজ হবে সেই দুটা সমীকরণকে সমাধান করে সমাধান বিন্দু বের করা। আমি ধরে নিয়েছি সমাধান বিন্দু AB। এবার ওই সমাধান বিন্দুতে আমরা R, S এবং T এর মান নির্ণয় করে রাখব। নির্ণয় করার পরে আমরা দেখব যে যদি 4 নম্বর স্টেপে যাব, AB বিন্দুতে যদি R <0 অর্থাৎ ঋণাত্মক, T 0 হয় এবং RT - S² > 0 অর্থাৎ যদি ধনাত্মক হয়, তাহলে আমরা বলবো যে AB বিন্দুতে f(x,y) ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান আছে এবং গরিষ্ঠ মানটি হবে f(ab), অর্থাৎ প্রদত্ত ফাংশনে আমরা x এবং y এর জায়গায় a এবং b এর মান বসিয়ে দেব। 5 নম্বর স্টেপে যাব, যদি AB বিন্দুতে R <0, T <0 এবং RT - S² > 0 অর্থাৎ তিনটি ধনাত্মক হয়, তবে আমরা বলবো যে AB বিন্দুতে f(x,y) ফাংশনটির লঘিষ্ঠ মান বিদ্যমান আছে এবং লঘিষ্ঠ মানটি হবে f(b), অর্থাৎ সেই প্রদত্ত ফাংশনে আমরা a এবং b এর মানটা বসিয়ে দেব। 6 নম্বর স্টেপ হবে, AB বিন্দুতে f(x,y) ফাংশনটির কোনো গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান কোনোটি বিদ্যমান থাকবে না যদি RT - S² < 0 হয়ে যায়। এটা যদি ঋণাত্মক হয় তাহলে আমাদের কোনো গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকবে না। তো তোমরা যদি খুব ভালোভাবে স্টেপগুলো আয়ত্তে রাখো, দেখো আমরা প্রত্যেকটা স্টেপ অনুযায়ী একটা অঙ্ক করে উদাহরণ দেখি। f(x,y) এত ফাংশনটির আপেক্ষিক চরম মান ও স্যাডল বিন্দু নির্ণয়। আমরা যথারীতি প্রথমে দেওয়া আছে f(x) এত, তাহলে আমাদের প্রয়োজনীয় 5টি আংশিক অন্তরীকরণ আমরা নির্ণয় করে রাখি। f(x), f(y), r, t এবং s নির্ণয় করে রাখলাম। এবারে দ্বিতীয় স্টেপ, চরম মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত f(x) = f(y) = 0। তোমরা যদি ইচ্ছা করো আলাদাভাবে f(x) = 0 এবং f(y) = 0 লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে অর্থাৎ f(x) = 0 এবং f(y) = 0 দুটা সমীকরণ পেয়ে গেলাম। আমি বলেছি আমাদের উদ্দেশ্য হলো
এই সমীকরণ দুটোকে সমাধান করে সন্ধিবিন্দু নির্ণয় করা। তো আমরা যেহেতু দ্বিতীয় সমীকরণটা আমাদের এমনভাবে আসছে, আমরা দ্বিতীয় সমীকরণকে সরাসরি সমাধান করতে পারি। যদি দ্বিতীয় সমীকরণকে এইভাবে আমাদের বা প্রথম সমীকরণকে এইভাবে আমাদের কখনো সমাধান করা সহজ না হয়, তাহলে আমরা যে পদ্ধতিতে পারি ওই সমীকরণ দুটোকে সমাধান করব। যাই হোক, আমরা দ্বিতীয় সমীকরণ খুব সহজে সমাধান পেয়ে গেলাম, y = 0 x = 1। এখন আমাদের কাজ হবে y এবং x এর মান আবার 1 নম্বরে বসিয়ে আমরা আবার সমাধান বিন্দু বের করব। তাহলে 1 নং হতে পাই y = 0 হলে আমরা x এর মান পেয়ে যাব 0 to, আবার x = 1 হলে y এর মান পেয়ে যাব ±1। তাহলে এবার আমরা সন্ধিবিন্দুগুলো লিখতে পারবো। y এর জন্য 0 এর জন্য আমরা x এর মান পেয়ে গেলাম 0 to, তাহলে বিন্দু হয়ে যাবে 0 0 2 0। আবার x = 1 এর জন্য y এর মান পেয়ে গেলাম ±1, তাহলে বিন্দু হয়ে যাবে 1 1 1 -1। এবার আমাদের কাজ হলো প্রত্যেকটা বিন্দুতে আমরা চরম মান নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে 0 0 বিন্দুতে আমরা r এর মান, t এর মান এবং s এর মানটা বের করব। 0 0 বিন্দুতে r পেয়ে গেলাম, যেহেতু x এবং y দুটাই 0, তাহলে আমাদের 0 x এর মান বসিয়ে দিলে প্রথম অংশে 0 -6 = -6 <0 হয়ে গেল। t এর মানও <0, s এর মান 0 হবে। এবং rt - s² বের করব, সেটাও 36 অর্থাৎ ধনাত্মক পেয়ে গেলাম। যেহেতু আমাদের এখানে r <0 মানে ঋণাত্মক, t <0 সেটাও ঋণাত্মক এবং rt - s² ধনাত্মক, অতএব আমাদের শর্ত অনুযায়ী 0 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির গরিষ্ঠ মান বিদ্যমান থাকবে। সুতরাং গরিষ্ঠ মানটি প্রদত্ত ফাংশনে আমরা x এবং y এর জায়গায় 0 0 বসিয়ে দেব। তাহলে যেহেতু x এবং y এর মান 0, তাহলে প্রথম অংশ 0, দ্বিতীয় অংশ 0, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটা অংশ 0 হয়ে যাবে +4। তাহলে এখান থেকে আমরা গরিষ্ঠ মানটা পেয়ে যাব 4। এভাবে আমাদের 3টি বিন্দুতেই যাচাই করতে হবে। তো বাকিগুলো একই রকমের কাজ, শুধু ক্যালকুলেশনটা ভিন্ন আসবে। তো তোমরা সেটা নিজেরা দেখবা। আমি জাস্ট এখানে দিয়ে আসছি 2 0 বিন্দুতে r এর মান ধনাত্মক, t এর মান ধনাত্মক এবং rt - s² ধনাত্মক হয়ে গেল। অতএব আমরা বলতে পারবো 2 0 বিন্দুতে লঘিষ্ঠ মান বিদ্যমান। সেই লঘিষ্ঠ মানটি আবার একই রকম, প্রদত্ত ফাংশনে x এবং y জায়গায় আমরা 2 এবং 0 বসাবো। তাহলে x³ ছিল 2 কিউব, y 0, এই কারণে এটা 0 হয়ে গেল, -3x², তাহলে 3 × 2² মাইনাস এখানে y ছিল, এই কারণে সেটাও 0 লিখে ফেললাম। আর দেখি এখানে 0 লিখে ফেললাম, +4 আছে। শেষ পর্যন্ত এখানে লঘিষ্ঠ মানটা আমরা 0 পেয়ে গেলাম। 1 1 বিন্দুতে একই কাজ, যেহেতু r এবং t এখানে 0 0 পেয়ে গেলাম, কিন্তু আমাদের শর্ত অনুযায়ী r এবং t দুটাই হয় ধনাত্মক হতে হবে অথবা ঋণাত্মক হতে হবে। ইচ্ছে করলে আমি এখানে আমরা সিদ্ধান্ত দিয়ে দিতে পারি। তো যেহেতু অঙ্কটা এত বড় না, আমি এখানে rt - s² বের করে নিয়ে আসছি, সেটা ঋণাত্মক হয়ে গেল। তোমরা দেখেছো আমাদের শর্ত অনুযায়ী rt - s² অবশ্যই ধনাত্মক হতে হবে। দুই ক্ষেত্রেই, গরিষ্ঠ এবং লঘিষ্ঠ দুই ক্ষেত্রেই ধনাত্মক হতে হবে, কিন্তু সেটা এখানে ঋণাত্মক আসছে। অথবা আমরা বলবো 1 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির কোনো গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান নেই। অতএব এই বিন্দুটাকে আমরা জানি, যে বিন্দুটাতে কোনো গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান বিদ্যমান নেই সেটাকে আমরা স্যাডল বিন্দু বলি। স্যাডল বিন্দুটা 1 1, বাকিটা তোমরা দেখে নিই। এবার দেখবো আমরা 3 চলক বিশিষ্ট f(x, y, z) ফাংশনের চূড়ান্ত মান বা চরম মান কীভাবে নির্ণয় করি। প্রথমে আমরা প্রদত্ত ফাংশনটিকে x, y, z এর সাপেক্ষে আলাদাভাবে আংশিক অন্তরীকরণ করে রাখব। যথারীতি x এর সাপেক্ষে দ্বিতীয় অন্তরীকরণকে এবার
3 চলকের ক্ষেত্রে a দ্বারা, y সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণকে b দ্বারা, z এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণকে c দ্বারা, দুইবার আংশিক অন্তরীকরণকে c দ্বারা, f অফ y কে z এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে সেটাকে f দ্বারা, f অফ z কে আবার x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে সেটাকে g দ্বারা, এবং f অফ x কে y সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে আমরা সেটাকে h দ্বারা প্রকাশ করে রাখব। তাহলে এখানে হলো 9টা আংশিক অন্তরীকরণ তোমরা সঠিকভাবে করবা। আর কাকে কি দ্বারা প্রকাশ করে, বিশেষ করে ABC, FGH এই তিনটা যাতে তোমাদের সঠিকভাবে প্রকাশ করা হয়, তাহলে দেখবে যে অঙ্কটা তোমার আর ভুল হবে না। যথারীতি আগের মতোই 3 চলক বিশিষ্ট ফাংশনের চরমান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত আমাদের ওই যে প্রথম 3টি আংশিক অন্তরীকরণ শূন্য ধরব। এখানে একই কাজ, যথারীতি এই 3টে সমীকরণকে আমরা সমাধান করে সন্ধিবিন্দু নির্ণয় করব। এখানে ধরে নিচ্ছি সন্ধিবিন্দু ABC। ABC বিন্দুতে আমরা ক্যাপিটাল ABC, FGH এই 6টা মান বের করে রাখব। 4 নম্বর শর্তে আসবে যদি ABC বিন্দুতে a<0, খুব মনোযোগ দিয়ে দেখবা, AH, HB এই নির্ণায়কের মান ধনাত্মক, AH, G, H, BF, GFC ঋণাত্মক হয়, তবে ABC বিন্দুতে আমরা বলবো যে ফাংশনটি গরিষ্ঠ মান বিদ্যমান। গরিষ্ঠ মানটি যথারীতি আগের মতোই প্রদত্ত ফাংশনে আমরা XYZ এর মান স্মল ABC বসিয়ে দেব। আবার ABC বিন্দুতে যদি আবার a>0, AH, HB > 0 এবং AH, G, H, BF, GFC এই নির্ণায়কের মান যদি ধনাত্মক > 0 মানে ধনাত্মক হয়, তাহলে আমরা বলবো যে ABC বিন্দুতে প্রদত্ত ফাংশনটির লঘিষ্ঠ মান বিদ্যমান। লঘিষ্ঠ মানটি যথারীতি আগের মতোই। 6 নম্বর স্টেপটা দেখব। ABC বিন্দুতে প্রদত্ত ফাংশনটির গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান কোনোটি বিদ্যমান নেই যদি 4 নম্বর এবং 5 নম্বর শর্ত দুটি সিদ্ধ না হয়। তাহলে আমরা 4 এবং 5 শর্তগুলো খুব ভালো করে দেখব। দেখো, দুই ক্ষেত্রেই এ হয় ঋণাত্মক অথবা ধনাত্মক হতে হবে। AH, HB এর মান দুই ক্ষেত্রেই ধনাত্মক, এটা মনে রাখতে পারো। তো আমরা এই শর্তগুলোতে যদি কোনোটা, বিশেষ করে প্রথমে যদি মনে করো আমরা এর মান বের করলাম, সেটা ধনাত্মক বা ঋণাত্মক কিছু হয় নাই বা শূন্য চলে আসে, তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত দিয়ে দিতে পারবো। আমরা একটি উদাহরণ দেখি। U = এত ফাংশনের গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নির্ণয়। যথারীতি দেওয়া আছে লিখব। আমাদের যে 9টা প্রয়োজনীয় আংশিক অন্তরীকরণ আছে সেগুলো বের করব। আমরা শর্ত লিখব প্রদত্ত ফাংশনটির গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত। Ux = 0, Uy = 0, Uz = 0। তো আমাদের কাজ হবে এই যে আলাদা 3টা সমীকরণ পাবো সেগুলোকে সমাধান করা। তো আমরা এখানে Uy এবং Uzটা ইজিলি পেয়ে গেছি। y এবং z এর মান 0, 0। প্রথম অংশ থেকে x এর মান আমরা খুব সহজে পেয়ে গেলাম। x এর মান 0 এবং 1। তাহলে আমাদের দুইটি সন্ধিবিন্দু পেলাম। তাহলে প্রথমে x এর 0 এর জন্য y 0, z 0, তাহলে 0, 0, 0। আবার x এর 1 এর জন্য y 0, z 0, তাহলে 1, 0, 0 সন্ধিবিন্দু পেয়ে গেলাম। যথারীতি আগের মতোই আমরা প্রথম বিন্দু 0, 0, 0 বিন্দুতে ওই যে আমরা যেটা বলেছি ক্যাপিটাল ABC, FGH এই 6টা মান বের করব। একটু আগে আমরা দেখে এসেছি যেহেতু এর মান হয় ধনাত্মক হতে হবে অথবা ঋণাত্মক হতে হবে, কিন্তু আমরা এর মান শুরুতে পেয়ে গেলাম 0, অথবা আমরা যদি আর বাকি কন্ডিশনগুলো না দেখি এখান থেকে আমরা সিদ্ধান্ত দিয়ে দিতে পারবো। তোমরা যদি ওইগুলো বের করো তাহলে তোমাদের সময় লস হবে এটুকুই, কিন্তু অঙ্ক সঠিক হবে। তো আমার মতো আর দরকার নেই, এখান থেকে আমি সিদ্ধান্ত দিয়ে দেব যেহেতু = 0, অতএব আমরা 0, 0, 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি কোনো গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান পাবো না, অতএব এটা একটি স্যাডল বিন্দু। দ্বিতীয় বিন্দু 1, 0, 0 বিন্দুতে a পেয়ে গেলাম 20,
ধনাত্মক, বি এটা সরাসরি 2 পেলাম, সিও 4 ছিল, এফ জি এইচ এর মানে আমরা সরাসরি 0 পেয়ে গেলাম। এবার আমরা নির্ণয় করে কি এইচ এইচ বি নির্ণয়টা পেয়ে গেলাম 80, সেটা ধনাত্মক, এবং দ্বিতীয় নির্ণায়কের মানও ধনাত্মক পেয়ে গেলাম। যেহেতু আমাদের এ এবং দুইটি নির্ণায়কের মানও ধনাত্মক পেয়ে গেছি, অতএব আমাদের 100 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির লঘিষ্ঠ মান বিদ্যমান। লঘিষ্ঠ মানটি আমরা পেয়ে গেলাম -1। এবার আরেকটা অঙ্ক দেখিনি। দেখা যায় এত বিন্দুতে এত ফাংশনের লঘিষ্ঠ মান আছে, যথারীতি একই কাজ দেওয়া আছে। 9টা অন্তরীকরণ বের করব, আংশিক অন্তরীকরণ বের করব। এক্ষেত্রে আসো আমরা প্রয়োজনীয় শর্ত লিখব না, যেহেতু আমাদের বিন্দুটা অঙ্কে দেওয়া ছিল, তাহলে আমরা বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত লিখব, সমাধান করে সমূল্যাচার করব না। আমরা সরাসরি যখন কোনো অঙ্কে এরকম আমাদের বিন্দুটা সন্ধি বিন্দুটা দেওয়া থাকবে, তখন আমরা সরাসরি ওই বিন্দুতে যাচাই করব। তাহলে আমাদের বিন্দুটা দেওয়া ছিল 0 0 -1, আমরা 0 0 -1 বিন্দুতে এ বের করব, বি সি এফ জি এইচ বের করে নিয়ে এসে যথারীতি নির্ণায়ক দুইটা বের করব। নির্ণায়ক দুইটাও এখানে ধনাত্মক পেয়ে গেলাম। তাহলে এখানে যেহেতু সবগুলো এ এবং দুইটি নির্ণায়কের মান ধনাত্মক আসছে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এত বিন্দুতে প্রদত্ত ফাংশনটির লঘিষ্ঠ মান বিদ্যমান আছে। দেখানো হলো। তাহলে আমরা এটুকু মনে রাখবো, যখন আমাদেরকে কোনো বিন্দু দেওয়া থাকবে, তখন আমরা সরাসরি প্রয়োজনীয় অন্তরীকরণগুলো, আংশিক অন্তরীকরণগুলো বের করে নিয়ে এসে এরপরে দিয়ে ওই বিন্দুতে মানগুলো বের করে আমাদের প্রয়োজনীয় শর্ত যাচাই করব। তো আমরা এই কয়টা উদাহরণ একটু ভালো করে দেখব। তোমরা সবাই মনোযোগ দিয়ে একটু উদাহরণগুলো করবে। আশা করি অন্য অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করো পারবে, তবে যে কার্য পদ্ধতিটা আগে সবাই একটু ভালো করে আয়ত্তে নিয়ে আসবে। তো আজকে এটুকু। আল্লাহ হাফেজ।